লেয়ার মাস্কের বিষয়টা, লেয়ার মাস্ক আপনাদের দুটা বিষয়ের উপর কাজ করে, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। এই দুটা উপরেরই লেয়ার মাস্কটা শুধু কাজ করবে, আপনি অন্য যে কোনো কালারে কাজ করবে না। সিম্পল ভাবে আমি ফাইল থেকে একটা ইমেজ এখানে নিয়ে আসতেছি, যে কোনো ইমেজ হতে পারে, যে কোনো শেপ হতে পারে, বা যে কোনো কিছু আপনি আনেন না কেন, কালার ইমেজে নিয়ে আসি। এখান থেকে কালকে যেটা বুঝাইছিলাম এই ইমেজটাই নিয়ে আসি, ইমেজটা এখানে নিয়ে আসলাম। এখানে থাকার পরে নিচের দিকে একটা যেখানে আইকন আছে বাংলাদেশের পতাকার মতো বা যেটার মতো আইকন বলেন, এটার নাম হচ্ছে মার্কস আইকন, এটার নাম হচ্ছে মার্কস আইকন। তো যে লেয়ারকে আমি মার্কস করতে যাচ্ছি ওই লেয়ারকে সিলেক্ট করে এখান থেকে মার্কস বাটন ক্লিক করবেন। আর মার্কসের ভিতরে প্রবেশ করা যায় এবং বাইরেও আসা যায়। অল্টার চেপে এই যে সাইডে আরেকটা থাম্বনেল তৈরি হয়েছে, সাইডে আরেকটা ইমেজের মতো চলে আসছে, এটার ভিতরে অল্টার চেপে ভিতরে প্রবেশ করা যায় এবং অল্টার চেপে বাইরে বেরিয়ে আসা যায়। এখন প্রশ্ন হচ্ছে এই যে ভিতরের যে পেজটা আছে এটা আপনার সাধারণত হোয়াইট পেজ থাকে, এখানে আপনি যেই যত ব্ল্যাক করবেন তত এখানে ইমেজটা আমরা দেখতে পাবো না। কিংবা বাইরে থেকেও যদি আপনি এখানে ব্ল্যাক কালার দেন, এই যে উপরে আমি ব্ল্যাক কালার নিয়ে টানলাম এখানে একটা লাইন, এখান থেকে আমি দেখতে পাচ্ছি না, দেখেন ভিতরে এই জায়গায় কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। আমি যদি এখন ফুল ব্ল্যাক করে দিই, দেখেন এটা বাইরে থেকে বেরিয়ে আসলাম, কোনো ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনি এখানে যে জায়গায় এখন হোয়াইট কালার দিবেন, এই জায়গায় একটু হোয়াইট কালার দিলাম, অল্টার চেপে ব্যাগ আসছে, দেখেন এই জায়গায় ইমেজটা শো করাচ্ছে। তো শর্ত হচ্ছে আপনার ভিতরের জায়গায় যেখানে হোয়াইট কালার থাকবে সেখানে ইমেজটা শো করাবে, আর যেখানে আপনার ব্ল্যাক কালার থাকবে সেখানে ইমেজটা শো করাবে না। এটা আপনি ভিতরে ঢুকেও করতে পারেন, বাইরে থেকেও করতে পারেন। ভিতরে ঢুকলে করলে সুবিধা কি, কোথায় ব্ল্যাক এন্ড হোয়াইট আছে এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু ইমেজটা আমার কোথায় ঠিক আছে বা কোথায় করব না এটা আমি বুঝতে পারতেছি না। এই জন্য অল্টার চেপে ক্লিক করলাম, তাহলে আমি কি বুঝতে পারতেছি যে আমাকে কোথায় কোথায় ব্ল্যাক করতে হবে বা কোথায় কোথায় আমি রাখতে যাচ্ছি, কোথায় কোথায় আমি রাখতে চাচ্ছি না। এখান থেকে এটা খুব সিম্পলি আপনি দেখে দেখেও কাজটা করতে পারছেন, শুধুমাত্র মডেলকে রাখতে যাচ্ছেন তাহলে এইভাবে আপনি দেখে দেখে কাজটা করতে পারতেছেন। ঠিক এই কাজটাই কিন্তু ভিতরের দিকে হচ্ছে, এই যে শুধুমাত্র মডেলের জায়গাতেই আমার হোয়াইট কালারটা আছে, আস্তে আস্তে সাইডগুলোতে আমার ব্ল্যাক কালার পূর্ণ হয়ে যাচ্ছে। যে নিচ্ছি আস্তে আস্তে সাইডগুলোতে আমার এটা এখানে ভিতরে ব্ল্যাক কালার বা পূর্ণ হয়ে যাচ্ছে, আর এই জায়গাতে শুধুমাত্র হোয়াইট। এই জায়গায় কিছু অংশ বাকি আছে, এগুলোকে আমরা ব্ল্যাক করে দিই, কারণ এটা ফুললি দেখা যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে শর্ত আপনার শুধু ব্ল্যাক এবং হোয়াইট কালারের মধ্যে করে। আমি যদি এখানে অন্য কালার দিই, রেড কালার, দেখবেন যে এটা ভালোভাবে মুছবে না। এই যে মুছতেছে দেখেন এটা ভালোভাবে কাজ করতেছে না, যে ফুললি একটা উজ্জ্বলতা বা এই কালারটা আপনার আসতেছে না, বা যেই কালারটা রাখতেছেন এইভাবে উজ্জ্বলতা আসতেছে না। এই জন্য আপনাকে ফুললি ব্ল্যাক ব্যবহার করলে ফুললি উজ্জ্বলতা আসবে, অপাসিটি। আর যদি ফুললি হোয়াইট দেন সেক্ষেত্রে আপনার এইভাবে কাজ করবে, শুধুমাত্র ব্ল্যাক এবং হোয়াইট নেই। যাক, এখনো যদি ক্লিয়ার না হন আপনি আরেকটু কালকের ক্লাসের ভিডিওটা একটু রিপিট করবেন, না হলে আগামীকালের ক্লাসে আমি আবার এটা রিপিট করব। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকের ক্লাসের টপিক অনুযায়ী আমরা শুধুমাত্র আজকে থেকে এটা হয়তো আমি ফ্লো করা আপাতত এটা বাদ দিয়ে দিব, কয়েকটা সেক্টর বেস আমি কাজ করব, এবং আমাদের ক্লাস শেষে দেখবেন প্রায় প্রত্যেকটা টুলই ফটোশপের এখানে যেগুলো বলা হয়েছে সবগুলোই প্রায় শেষ হয়ে যাবে। শেষ হবে এখানে ডে 3 তে যেটা আসতেছে, প্রথমত হচ্ছে হাউ টু অ্যাড অ্যান ইমেজ টু এ ব্ল্যাঙ্ক ক্যানভাস, অর্থাৎ কিভাবে আমরা একটা ফাঁকা ক্যানভাসে আমরা ইমেজ অ্যাড করতে পারি। আমরা অলরেডি কিন্তু ইমেজ অ্যাড করা জানি ফাঁকা ক্যানভাসে, অর্থাৎ দেখেন এটা আমার একটা ক্যানভাস, এটাকে যে বলা হচ্ছে আমার আর্টবোর্ড বা ক্যানভাস, এটাকে বলা হচ্ছে আপনার ক্যানভাস। এখানে যে আমরা ইমেজগুলো যে অ্যাড করে নিয়ে আসতেছি, এই যে প্লেস করতেছি, এটাই কিন্তু বলতেছে। তাহলে এটা সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখি। প্রথমত আমরা যখন ফাইলে যাই, ফাইল থেকে এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে প্লেস এমবেডেড আর একটা হচ্ছে প্লেস লিংক। আপনি যদি প্লেস এমবেডেড করে একটা ইমেজ নিয়ে আসি, দেখেন প্রথম ইমেজটা প্লেস এমবেড করে নিয়ে আসতেছি, এখানে আসলাম, এই মডেলের ছবিটা, আমি প্লেস করে নিয়ে আসলাম, এটা হচ্ছে প্লেস এমবেড করছি। আর পরে আরো একটা মডেলের ছবি নিয়ে আসতেছে, প্লেস লিংক করতেছি, এটাকে আমি যে এই মডেলটাকে নিয়ে আসলাম, এটা লিংক করলাম। এবার দেখেন তো দুটো আইকনের মধ্যে কিন্তু পরিবর্তন আছে লেয়ারের মধ্যে থেকে। আমি যদি একটু এটা বড় ভিউ দেই, বড় ভিউর অপশন আছে কি এখানে, লার্জ থাম্বনেল করে দিলাম। দেখেন এটা যে আমি একটু বড় করে নিলাম, দেখেন দুইটা আইকনের মধ্যে কিন্তু পার্থক্য আছে।
এই আইকনটাতে দেখেন একটা শিকলের মতো আইকন আছে, যেটা আমি প্লেস লিংক করে নিয়ে আসছি, যেটা প্লেস লিংক করছি। এখানে একটা শিকলের মতো আইকন আছে, আর এখানে কিন্তু একটা ইমেজের মতো আইকন, এটাকে স্মার্ট অবজেক্ট সাধারণত বলা হয়। তাহলে দেখেন এখানে একটা শিকলের আইকন আর এখানে একটা ইমেজের আইকন। এটার ক্ষেত্রে অসুবিধা কি হবে? এটা আমরা কখন কোনটা ব্যবহার করব, কখন আমরা প্লেস ব্যবহার করব, কখন আমরা লিংক ব্যবহার করব, এটা হচ্ছে এখন প্রশ্ন। প্লেস যখন আপনি করেন, ধরে নেন আপনি অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতেছেন, অনেকগুলো ইমেজ আপনাকে নিয়ে আসার প্রয়োজন পড়ছে, অনেকগুলো ইমেজ আপনি নিয়ে আসবেন। যখন আপনি প্লেস করবেন, সরাসরি ইমেজটা আপনার এই ফাইলের মধ্যে চলে আসবে। যখন ফাইল থেকে আপনি এখানে প্লেস করবেন, যদি আপনি এখান থেকে আপনার হার্ড ডিস্ক থেকে ইমেজটা ডিলিটও করে দেন, এখান থেকে আমি আসলাম, আমার হার্ড ডিস্ক থেকে ইমেজটা যদি ডিলিটও করে দেই, তাও এই ইমেজটা আমার এই ফাইলের মধ্যে থেকে যাবে, যেটাকে আমি প্লেস এমবেড করছি, যদি হার্ড ডিস্ক থেকে কোনো ক্রমে এই ইমেজটা আমার ডিলিট হয়ে যায় বা অন্য কোনো ফোল্ডারে মুভ হয়ে যায়, তাও আমার ইমেজটা এখানে শো করাবে। আর যদি লিংক করেন, সেক্ষেত্রে আপনার একটা ওয়ার্নিং চলে আসবে, বা ইমেজটা নাও সরাইতে শো করতে পারে, কিংবা একটা ওয়ার্নিং চলে আসবে যে আপনার ইমেজটা খুঁজে পাচ্ছে না। অর্থাৎ লিংক বিষয়টা কি করে, লিংক আপনার এখানে সরাসরি ইমেজটা আসে না, আপনার হার্ড ডিস্কের সাথে বা যেখানে ইমেজটা রাখছেন সেখান থেকে সেটা লিংক করে নিয়ে আসে, অর্থাৎ জাস্ট এটার সাথে এটা কানেকশন করে দেয়। যখনই ফাইলটা ওপেন করতেছেন তখন ওখান থেকে ইমেজটা শো করাচ্ছে, আর যখন এমবেড করতেছেন সরাসরি ইমেজটা এখানে চলে আসতেছে। তাছাড়া আপনি ধরে নেন এই ফাইলটা আমি এখান থেকে ফাইলটা সেভ করলাম, এখন আপনাকে আপনার পিসিতে আমি এই ফাইলটা দিয়ে দিছি, আপনার পিসিতে আপনি যখন ওপেন করবেন, আপনার পিসিতে এই ফাইলটা যখন ওপেন করবেন, যেই ফাইলটা আমার এখানে প্লেস করছি এই ফাইলটা আপনার পিসিতে শো করাবে, কিন্তু যেটা লিংক করা আছে সেই ফাইলটা আপনার ওখানে শো করাবে না, যেটা লিংক করা হয়েছে সেটা আপনার ওখানে শো করাবে না। এটা হচ্ছে পার্থক্য। এখন কখন কোনটা ব্যবহার করব, অনায়াসে আপনারা সব সময় প্লেস এমবেডেড এটাই ব্যবহার করতে পারেন, যেহেতু এটা মূলত ফাইল সাইজ যদি আপনার লিংক করেন সেক্ষেত্রে ফাইলের সাইজটা তুলনামূলক একটু ছোট হতে পারে, কিন্তু এমবেড করলে আপনার ফাইল সাইজ একটু বড় হতে পারে। কিন্তু আপনি যেই কম্পিউটারে চেঞ্জ করেন বা আপনার বাসার কম্পিউটারে কাজটা করছেন, এখন অফিসে কাজটা নিয়ে যেতে যাচ্ছেন, যদি আপনি এমবেড করে নিয়ে যান ওই পিসিতেও আপনি সরাসরি এই ইমেজটা চলে যাবে। যদি আপনি লিংক করে করেন সেক্ষেত্রে আপনার অফিসের কম্পিউটারে এই ইমেজটা ওপেন হবে না, বা একটা ওয়ার্নিং আসবে যে আপনার এই ইমেজটা খুঁজে পাচ্ছেন, এইভাবেই এটা চলে আসবে। এই হচ্ছে আপনার প্লেস, লিংক, আর একটা হচ্ছে এমবেড। কিংবা এছাড়াও আপনি বাইরে থেকে সরাসরি ইমেজ নিয়ে আসা যায়, শুধু ড্রাগ এন্ড ড্রপ করলেও ইমেজ কিন্তু এখানে লিংক করা যায়। ড্রপ এন্ড ড্রাগ করার জন্য কিভাবে, এখান থেকে আমি যেমন এই ইমেজটা ধরে ফটোশপে এনে এই আর্টবোর্ডের মধ্যে ছাড়তে হবে। আপনি যদি এখানে ছাড়েন বা এখানে ছাড়েন তাহলে কিন্তু হবে না, এই আর্টবোর্ডের মধ্যে ছাড়তে হবে। দেখেন এখানে সাইডে হোয়াইট কালার হয়ে যাচ্ছে, এই বর্ডারের মধ্যে এই যে এখানে হোয়াইট কালার, যদি হোয়াইট কালার থাকে তাহলে হবে, এখানে হোয়াইট টেনে ছেড়ে দিলেও আপনার ইমেজটা চলে যাবে এবং এটা লিংক হিসাবে আসবে, সরি লিংক হিসাবে আসবে না, প্লেস এমবেডেড হিসাবে আসবে। তাহলে আমরা ইমেজ ক্যানভাসে অ্যাড করতে পারি, এক এমবেডেড করে করতে পারি, লিংক করে করতে পারি, তবে এমবেডেড করে করাটাই পারফেক্ট বেশি। লিংক করে করলে যে সমস্যাগুলো হবে অলরেডি বলছি, এক পিসি থেকে আরেক পিসিতে ট্রান্সফার করলে সমস্যা হয়, কিংবা আপনি কোনো ক্রমে ভুল ক্রমে ফাইলটা পিসি থেকে ডিলিট করে ফেলছেন, সেক্ষেত্রে আপনার এখানে এটার শো করাবে না। আর যদি এখানে এমবেড করেন, আপনার যদি ফাইলটা পিসি থেকে এখান থেকে ডিলিটও করে দেন হার্ড ডিস্ক থেকে, তাও এটা এখানে শো করাবে। আর যদি আমরা কোনো ইমেজ এখান থেকে টেনে এনে ছেড়ে দিই, সেটা আপনার এমবেড হিসাবে আসে, এই যে এখান থেকে ফাইল যে এমবেড এই হিসাবেই আসে। এটা হচ্ছে আপনার ফাইল অ্যাড এর ক্ষেত্রে। তাছাড়া আর কোনো অ্যাড এর ক্ষেত্রে এক্সট্রা কিছু নাই। যদি প্রশ্ন থাকে আমাকে সাথে সাথে করতে পারেন। এরপরে যে বিষয়টা দেখব, ট্রান্সফর্ম টুল, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম টুল। ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। যে আমি ইউটিউব থেকে একটা ইমেজ ডাউনলোড করছিলাম, এইটা আমার এই ফটোশপে আসে না, মানে কি জন্য নোটিফিকেশন দেখায়, এটা কি জন্য? আচ্ছা, নোটিফিকেশনে কি লেখা আসতেছে? আচ্ছা, আপনি কি কম্পিউটারে আছেন, পিসিতে আছেন? আপনার ওখানে কি প্রচুর বৃষ্টি হচ্ছে এমন কিছু না, প্রচুর একটা সাউন্ড আসতেছে? দেখেন নোটিফিকেশনে আসতেছে যে could not complete your request। আচ্ছা, অন্য ইমেজ কি আবার ওপেন হচ্ছে, শুধুমাত্র ওইটাই ওপেন হচ্ছে না? জি, আমি 2-3টা ইমেজ ডাউনলোড করছি, করার পর কোনোটাই আসতেছে না। আচ্ছা, ইউটিউব অন্য থেকে ইমেজ আসতেছে যে আমার
ল্যাপটপে আচ্ছা যে অন্য ইমেজ যেগুলো আমার সেভ করা ছিল ওগুলো আসতেছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ওখানে একটা বিষয় আছে আমি দেখাই দিই। এটা অনেক সময় ইমেজগুলোর ক্ষেত্রে হয়, ফটোশপের যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ফাইলটা আপনার তৈরি না। জি ভাইয়া, একটু পরে শেয়ার করতেছি আমি ইয়ে আচ্ছা করে আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শেয়ার করতেছি। তাহলে আমি। ওকে, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি বলছিলাম যে ওই যে আমরা ইমেজের উপর রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপ দিয়ে যদি ওপেন করি ইমেজ, তাহলে কি কোনো প্রবলেম হবে? না, হবে না। যদি ওপেন উইথ ফটোশপ করেন তাহলে আপনার এই যে এখান থেকে যে ওপেন করতেছি, এই ওপেন ওই ওপেন একই রকম। এই যে ফাইল থেকে এই যে ওপেন করলাম এটা, আর ওপেন উইথ ওপেন ওই একই রেখা আছে। যে এখান থেকে আমি এই ইমেজটা করলাম, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ওই যে ফটোশপ দিচ্ছি, এই যে এখানকার যে ওপেন করার যে অবস্থা আর এখান থেকে ফাইল থেকে ওপেন করার একই কাজ, তবে এটা প্লেসের মধ্যে পড়তেছে না। সেম আপনি করতে পারেন। ওকে, তাহলে পরের টপিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে ট্রান্সফর্ম টুল। আমরা কন্ট্রোল টি দিয়ে অলরেডি ছবি কিন্তু ছোট বড় করছি, কিন্তু এটা ডিটেলসটা জানি না। এটার ডিটেলসটা আজকে জানবো। ট্রান্সফর্ম টুলের যতগুলো অপশন আছে সবগুলো আমরা জানবো। যা ট্রান্সফর্ম টুল কন্ট্রোল টি। তাহলে ট্রান্সফর্ম টুলের ক্ষেত্রে বিষয়টাতে আসি। প্রথমত ফাইল থেকে এখানে আমি একটা প্লেস, আমার ইমেজ আবার প্লেস করে আনতেছি। এখান থেকে এই ইমেজটাকে আমি প্লেস করলাম। দেখেন এই ইমেজটাকে যখনই আমি প্লেস করতেছি, এখন এই ইমেজটা যদি আমার ছোট বড় করার প্রয়োজন পড়ে, আমরা সচরাচর কিন্তু কন্ট্রোল টি চেপে তারপরে এটা এখন ছোট বড় করি, বা অবশ্যই আপনারা শিফট চাপবেন। শিফট না চাপলে কিন্তু এই যে এটা কোয়ালিটি বা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য ছোট বড় করার সময় অবশ্যই শিফট চাপবেন। আর অল্টার আমরা যদি সাথে চাপি তাহলে একসাথে এটা দুপাশ থেকে ছোট বড় কিন্তু হচ্ছে, একসাথে দুপাশ থেকে। এটা হলো প্রথমত। কন্ট্রোল টি চাপলে আমরা কি কি করতে পারতেছি? এক, ছোট বড় করতে পারতেছি। দুই, এখান থেকে এটা ঘুরাইতে পারতেছি। দেখেন এটা এখান থেকে আমরা যে পাশে ইচ্ছা সে পাশে আমরা এটা ঘুরাইতে পারতেছি। আমরা আপাতত এই দুটো জিনিসই জানি, আপাতত এই ট্রান্সফর্ম টুলে এই দুটো জিনিসই জানি। বাকি বাদগুলো আমরা দেখি। কন্ট্রোল টি ছাড়াও আপনি এটা সিলেক্ট করার পর ভিতর থেকে করার যে আমরা করতেছি, এটা কোথায় থেকে করতেছি? এখান থেকে এডিট থেকে দেখেন এই যে লেখা আছে ফ্রি ট্রান্সফর্ম, পাশে দেওয়া আছে কন্ট্রোল টি। আসলে যখন আপনি কন্ট্রোল টি চাপতেছেন শর্টকাট এখান থেকে এটা চালু হচ্ছে। ভিতর থেকে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম এখানে ক্লিক করলেই আপনার এটা একটা ট্রান্সফর্ম চলে আসতেছে, ফ্রি ট্রান্সফর্ম, ওটারই শর্টকাট কন্ট্রোল টি। তাছাড়া আপনি যদি মুভ টুল থেকে এই যে এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এটা মার্ক করে রাখেন, তাহলে আপনার সবসময় ট্রান্সফর্ম এটা শো করাবে, যে সবসময় আপনি এটা ঘোরাইতে পারতেছেন। এটা যদি অন করে রাখেন, আমাকে পার্সোনালি এটা অন করে রাখা ভালো লাগে না। যখন আমি কাজ করি তখন আমি কন্ট্রোল টি চেপে এটা ঘোরানো বা এই কাজটা করে থাকি। আপনাকে যদি এটা মনে হয় যে ঠিকঠাক আছে, আপনি এটা অন করে রাখতে পারেন। তো যেই অবজেক্টটি বা যে কোনো নেন না কেন, এটার সাথে আপনার এই সবসময় ট্রান্সফর্মের বিষয়টা অন থাকবে। যখন ইচ্ছা তখন এটা ঘুরাইতে পারবেন। এটা হচ্ছে আপনার ট্রান্সফর্মের বিষয়টা, শো ট্রান্সফর্ম কন্ট্রোল। আপনাকে আলাদা করে কন্ট্রোল টি চাপতে হবে না, এটা যদি আপনি অন করে রাখেন। কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমি সবসময় কন্ট্রোল টি দিয়েই করি। এটা একটা গেল। এবার দেখেন আমরা যখন কন্ট্রোল টি চাপতেছি তখন অপশন বারে কিছু অপশন চলে আসতেছে। এখানে অপশন বারে কিছু অপশন চলে আসতেছে। এই অপশন কে কোনটা কাজ করে? প্রথম যে এখানে আছে, এখানে 9টা পয়েন্টার দেখতেছি আমরা। টোটাল কয়টা পয়েন্টার? 9টা পয়েন্টার। এই পয়েন্টার কোনটা? এই ছবিটা যে আমি জুম করে দেখেন, এখানে মধ্যখানে একটা ছোট্ট একটা পিন দেখা যাচ্ছে, মিডিলে ছোট্ট একটা পিনের মতো দেখা যাচ্ছে। আমরা এই অবস্থায় যদি একে রোটেশন করি, যেমন ঘোরাচ্ছি, দেখেন শিফট চেপে এটাকে ঘোরাচ্ছি, তাহলে কি বরাবর এটা রোটেশন হচ্ছে বলেন দেখি? মিডিল থেকে রোটেশন হচ্ছে। এই ঘোরানোটাকে রোটেশন বলা হচ্ছে। মিডিল বরাবর এটা ঘুরতেছে, মিডিল থেকে। আপনি এখানে ইচ্ছা মতো পয়েন্টার সেট করতে পারবেন। যদি চাই যে আমি উপর থেকে ঘুরাবো, এই পয়েন্টার থেকে উপরের দিকে আইকনটাতে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু এবার উপর থেকে ঘুরবে। এই যে দেখেন এবার কিন্তু আপনার নিচ থেকে ঘুরতেছে না, এবার ঘুরতেছে কোথা থেকে? উপর থেকে। আগে ঘুরতেছিল মধ্যখান থেকে, এবার এটা উপর থেকে ঘুরতেছে। ঠিক সিমিলার আপনি যদি চান যে নিচ থেকে ঘুরাবেন, তাহলে এখান থেকে এই যে পয়েন্টারটা নিচের দিকে ক্লিক করলে এটা আমাদের প্রয়োজন পড়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টার থেকে এটা মুভমেন্টটা করার প্রয়োজন পড়ে। যখন নিচের দিকে এই পয়েন্টারটা অ্যাড করব, এবার দেখেন এটা নিচ থেকে এটা মুভমেন্টটা বা হচ্ছে। আপনি যে এখন ছোট বড় করেন তাও সেটা নিচ থেকে হবে, বা দেখেন এটা নিচের দিকে আসতেছে। আমি যদি কন্ট্রোল অল্টার চাপি তাও এটা দেখেন নিচের দিকে ছোটটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে।
এবার যদি আমি পয়েন্টারটা এখান থেকে ডান পাশে দেই, এবার ছোট বড় হবে কোথায় দেখেন, ডান দিকে চলে যাচ্ছে। এই যেটা আমার ডান দিক থেকে ছোট বড় হচ্ছে, তাহলে পয়েন্টারটা আপনি যে পাশে রাখবেন সে পাশ থেকে হবে। আর ডিফল্ট ভাবে এতক্ষণ ধরে এটা মিডিল বরাবর ছিল, যার কারণে আমরা যখন ছোট বড় করতেছিলাম অল্টার চেপে এটা মিডিল থেকে ছোট বড় হচ্ছিল। এখানে ছাড়াও আপনি এই পয়েন্টারটা ক্লিক করে করে মুভ করতে পারবেন। এই পয়েন্টারটাকে ধরে আমি এখানে রাখলাম বা এই জায়গায় রাখলাম, তাহলে এখন একে ফ্লো করে সে ছোট বড় বা একে ফ্লো করে সে ঘুরবে, বা এখানে যদি রাখি এই পয়েন্টারটা যেখানে রাখবেন তাকে ফলো করে সেই পয়েন্টারটা ছোট বড় হবে বা রাউন্ড যে করতেছে এই রাউন্ডনেসটা আপনার আসবে। এই পয়েন্টারটার কাজ হচ্ছে এটাই। তবে ডিফল্ট ভাবে সাধারণত এটা মিডিলেই আপনার রাখা হয়ে থাকে, মিডিল বরাবরই ছোট করা হয়ে থাকে, তবে কাজের প্রয়োজনে এটা আমাদের সাইডে বা বিভিন্ন ক্ষেত্রে রাখতে হয়। এরপরে যে অপশনটা আসতেছে এটা আমি মিডিল লাইন করে নিচ্ছি। এরপরে যে বিষয়টা আসতেছে কন্ট্রোল টি চাপার পরে এক্স। এক্স বিষয়টা কি, অক্ষ হচ্ছে দুটা, যেটা এক্স এটাকে বলা হয় আপনার হরিজন্টাল বরাবর। আমরা এইভাবেও ছবিটা মুভ করতে পারি, যেমন এইভাবে ছবিটা মুভ করতেছি, এই যে এক্স আছে এটা হচ্ছে এই মুভের বিষয়টা দেখাচ্ছে। আপনি এখানে এক্স থেকেও মুভ করতে পারেন, যেমন এক্স যে আমি যত বাড়াচ্ছি এই যে দেখেন তত এটা আস্তে আস্তে আমার ডান পাশে চলে যাচ্ছে, যখনই বিপরীত দিকে যাচ্ছি তখন এটা বিপরীত পাশে চলে যাচ্ছে। আপনার যদি এক্সাক্ট কোনো সাইজ প্রয়োজন হয় বা এক্সাক্ট কোনো সাইজে রাখবেন, যেমন এটা আমার 1920x1080, আমি এটা 200 পিক্সেল বরাবর রাখতে যাচ্ছি বা 200 পিক্সেল রাখলাম, 200 পিক্সেল বরাবর এটা চলে আসছে। আমি যদি এটা রাখি হচ্ছে 500 পিক্সেল বরাবর, তাহলে এটা 500 পিক্সেল বরাবর বা যত পিক্সেল বরাবর আপনি সরাসরি এখানে টাইপ করেও কাজটা করতে পারবেন বা এইভাবেও সরিয়ে কাজটা করতে পারবেন 100 পিক্সেল বরাবর। আর ওয়াইড যে বিষয়টা আসতেছে, ওয়াইড ক্ষেত্রে ওয়াইডটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল বরাবর, উপর নিচে। আমি যদি উপরের দিকে যাই তাহলে হচ্ছে উপরের দিকে বা উপরের দিকে যাবে, বা নিচের দিকে দিলে আপনি নিচের দিকে আসবে। এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল বরাবর আপ ডাউন করতেছে, কিন্তু আপনি চাইলে এটা মাউস দিয়েও আপনি সরাসরি করতে পারেন। দেখুন আমি মাউস দিয়ে যখন সরাচ্ছি এখানকার এই পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে। আর এবার আসি এই যে ডাব্লিউ তে হচ্ছে ওয়াইড, এস তে হচ্ছে হাইট। এটা আপনি এই যে এইভাবে আমি ছোট বড় করতেছি এটাই হচ্ছে হাইট ওয়াইড, এটাই হচ্ছে হাইট ওয়াইড। ওই কাজটা আপনি এখান থেকে পারফেক্টলি ভাবে করতে চান, যে ওয়াইড বাড়াতে চান, দেখুন দুপাশ থেকে এটা বাড়তেছে, দুপাশ থেকে বাড়তেছে। শেপ বাড়ানোর ক্ষেত্রে হয়তো ব্যবহার করতে পারেন, তবে ইমেজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না, কেননা ইমেজের রেশিও নষ্ট হয়ে যায়। আর এসটা হচ্ছে হাইট, যে উপরের দিকে দিলে এটা আপনাদের হাইটটা চলে আসতেছে। আর মিডলের যে শিকলের মতো একটা আইকন দেখা যাচ্ছে এটা হচ্ছে লক বাটন, এটা ক্লিক করলে ওয়াইড বাড়ালে ওটার সাথে সাথে হাইটও বাড়বে, হাইট এবং ওয়াইড দুটাই একসঙ্গে বাড়বে যদি এই লক বাটনটা অন করে রাখেন। এরপরে আসতেছে, এরপরে যে বিষয়টা আসতেছে এটা হচ্ছে রোটেশন। এই যে এখানে দেখেন রোটেশন আপনি কত অ্যাঙ্গেল বরাবর ঘুরাবেন। আপনি যদি এটা 90 ডিগ্রি বরাবর ঘুরাবেন তাহলে 90 ডিগ্রি বরাবর এটা ঘুরে যাচ্ছে। 0 ডিগ্রিতে রাখবেন 0 ডিগ্রি বরাবর, যত ডিগ্রি বরাবর ঘুরাবেন সেক্ষেত্রে এটা চলে আসবে। আর আমরা যে এই যে এখান থেকে ঘোরাচ্ছি দেখেন এখানেও কিন্তু এই যে রোটেশন এখানে ডিগ্রিটা চেঞ্জ হচ্ছে। আর আপনি যদি কিবোর্ড থেকে শিফট চেপে এটা ঘোরান, যেমন আমি এটা 0 ডিগ্রিতে রাখতেছি, আপাতত 0 ডিগ্রিতে রাখলাম, এবার শিফট চেপে যদি আমি ঘুরাই এটা 15 ডিগ্রি বরাবর ঘুরবে, প্রত্যেকবারে 15 ডিগ্রি বরাবর ঘুরবে। যেমন 30 ডিগ্রিতে আছে, 45 ডিগ্রি, এভাবে আস্তে আস্তে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এভাবে ঘুরাই এটা 40 ডিগ্রি বরাবর আপনার এটা ঘুরতে থাকবে। ঠিক সিমিলার আপনি পয়েন্টটা যদি আবার অন্যখানে করে দেন তাহলে ওটার উপর ভিত্তি করে সে 15 ডিগ্রি বরাবর ঘুরতে থাকবে। এটা হলো এই দিক থেকে। আর এই ওয়ার্পের বিষয়টা একটু পরে আসতেছে। আর এটা তো আমরা সিম্পল জানি, এটা হচ্ছে আপনি কাজটা যদি করতে চান তাহলে ইয়েস, এই পরিবর্তনটা যদি আনতে চান তাহলে হচ্ছে ইয়েস, আর যদি না আনতে চান তাহলে নো। আমি আনতে চাচ্ছি না এই জন্য নো, এটা হচ্ছে ইয়েস নো। এটা হলো আপনার এই দিককার ক্রপ। ক্রপের আরো একটু ডিটেলসে যাচ্ছি। দেখেন যখন আমরা কিবোর্ড থেকে, জি ভাইয়া বলেন। কোন কি চাপতেছেন সেটা দেখা যাচ্ছে না ভাইয়া। ওকে, এবার আমরা ট্রান্সফর্মের আরো একটু ডিটেলসে যাই। দেখেন আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি। এই অবস্থায় যখন আপনি রাইট বাটন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আসতেছে, প্রত্যেকটা আমরা দেখব অনেকগুলো অপশন আসতেছে। কিংবা এই কাজটা আপনি এখানে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এডিট, এডিট থেকে দেখেন এই যে লেখা আছে ট্রান্সফর্ম, এখান থেকেও এই কাজগুলো করতে পারেন। তাহলে এক, এটা আপনি যদি কন্ট্রোল টি ছাড়া কাজ করতে চান এটা সিলেক্ট করে এডিট, এডিট থেকে ট্রান্সফর্ম, তারপর এই যে এই অপশনগুলো পাচ্ছেন এখান থেকেও কাজটা করতে পারেন। কিংবা আপনি কন্ট্রোল টি চাপলে রাইট বাটন ক্লিক করে কিছু অপশন আসতেছে এখান থেকেও কাজগুলো করা যেতে পারে। তাহলে প্রথম থেকে আসি, প্লেস। প্লেস হচ্ছে এই যে ওকে বাটনটা, এটাই হচ্ছে প্লেস। আর ক্যান্সেল এই যে এই পাশের এই বাটনটা, এটা হচ্ছে ক্যান্সেল। প্লেস করি এটা ওকে হয়ে যাচ্ছে।
আর ক্যান্সেল করলে এটা আপনি যদি কোনো পরিবর্তন নিয়ে আসেন বা এখানে পরিবর্তন নিয়ে আসলাম, এখান থেকে ক্যান্সেল দিলাম, ক্যান্সেল, ওইটাই। তারপরে যেটা আছে স্কেল, স্কেল হচ্ছে ছোট বড় করাটাকে বোঝাচ্ছে। এই যে ছোট করলাম, বড় করলাম, আপনি যখন এখানে স্কেলে ক্লিক করবেন তখন আপনার শুধু এটা ছোট বা বড়র বিষয়টাই কাজ করবে মূলত, এটা হচ্ছে স্কেল। কিন্তু এখান থেকে স্কেল মানুষ কাজ করে না তেমন একটা। আর যখন আপনি এখান থেকে রোটেট দিবেন, আমরা যে ঘোরাচ্ছি, এই যে ঘুরাইলাম চারপাশে বা কোনো ইমেজকে ঘোরানোর প্রয়োজনের ক্ষেত্রে, আচ্ছা স্কেলে দেওয়া আছে এই জন্য এটা রোটেট কাজ করতেছে না, এবার রোটেটে দিলাম, এবার কিন্তু আপনার স্কেল কাজ করবে না। এই যে আপনি স্কেলের দিক থেকে কাজ করতেছে না, শুধুমাত্র রোটেটের কাজটাই করতেছে, এটা আপনি শুধুমাত্র রোটেটই করতে পারতেছেন। শুধুমাত্র যদি রোটেট করতে চান তাহলে রোটেটই করতে পারতেছেন। ঠিক সিমিলার এরপরে যেটা আসি স্কিউ, এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ একটু। যদি স্কিউ করেন তাহলে এটা শুধুমাত্র একটা কর্নার নিয়ে কাজ করে, শুধুমাত্র একটা কর্নার নিয়ে। কিভাবে? যেমন স্কিউ আমি ক্লিক করলাম, এবার দেখেন আগের মতো কিন্তু 3 নাই। যেমন এই কর্নারটাকে ধরলাম, দেখেন এই কর্নারটা আমার চেঞ্জিং হচ্ছে, বা এখান থেকে দেখেন শুধুমাত্র এই কর্নারটাকে আমি মুভ করতে পারতেছি। শুধুমাত্র একটা কর্নারকেই আপনি চেঞ্জ করতে পারবেন। বা এদিক থেকে নিচ্ছি, এই যে এদিক থেকে একটা কর্নারই আমার চেঞ্জ হচ্ছে, হতে পারে এটা আপনার শেপ বা টেক্সট, যে কোনোটাকে আপনি কর্নার বাই দিয়ে করতে পারবেন। ঠিক এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, এটাকে কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করে স্কোয়ার ক্লিক করলাম, দেখেন এটা আপনি এখন এই যে ইচ্ছা মতো এটাকে মুভ করে বা সাইজটা চেঞ্জ করে ফেলতে পারতেছেন। শুধুমাত্র এটা কি বেস কাজ করতেছে? কর্নার বেস, শুধুমাত্র একটা কর্নার নিয়ে কাজ করতেছে। যখন এই কর্নার নিব তখন এই কর্নারের মধ্যে পরিবর্তনটা আসতেছে, বা উপর থেকে নিচ্ছি, এই কর্নার বেস এটা কাজ করতেছে, শুধুমাত্র একটা কর্নার। একটা কর্নার বেস যদি কোনো ইমেজ কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপরে যেটা আসতেছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ কি করে? এটা একসঙ্গে দুটা কর্নার নিয়ে কাজ করে। পার্সপেক্টিভ একসাথে দুটা কর্নার নিয়ে কাজ করে। যখন আমি এখানে পার্সপেক্টিভ ক্লিক দিলাম, এবার দেখেন এই কর্নার দিয়ে সামনের দিকে আসতেছি, দেখেন সামনের দিকে এই দুটা কর্নার, দুপাশের এই দুটা কর্নার নিয়ে কাজ করতেছে। আর যখন এই পাশে নিচের দিকে টানবো তখন এই দুটা কর্নার নিয়ে কাজ করবে, এটা আর এটা। এইভাবে এটা আপনার সাধারণত কাজটা করে থাকে। যেমন নিচের দিকে বা এই পাশ থেকে যে কোনো ইমেজের ক্ষেত্রে এই পরিবর্তনটা নিয়ে আসতে পারবেন। যেমন এই ইমেজটা মনে হচ্ছে এই পাশ থেকে ও পাশে গেছে, এমন একটা ফিল নিয়ে আসতেছে। তাহলে পার্সপেক্টিভ আমাদের দুটা কর্নার নিয়ে কাজ করে, স্কিউ একটা কর্নার নিয়ে কাজ করে। আর ডিস্টর্ট কি কাজ করে? ডিস্টর্টও আপনার একটা কর্নার নিয়েই কাজ করে, তবে এটার একটু স্পেশালিটি আছে। এটার স্পেশালিটিটা হচ্ছে কি, আপনি শেপ ভিতরের দিকে নেওয়া যেতে পারে। যেমন আমি দুটা শেপ এটা অফ করলাম, এখানে এটা একটা শেপ নিলাম আর এটার আরো একটা কপি করলাম। আমি এটার প্রথমটাকে কন্ট্রোল টি ধরে এটাকে স্কিউ করতেছি, এটা দেখেন আপনি ভিতরের দিকে নিয়ে আসতে পারবেন না। এই যে ভিতরের দিকে আনতেছে, ভিতরের দিকে আসতেছে না, বা এদিকে আনতেছে, এটা ভিতরের দিকে আনা যায় না, শুধুমাত্র একটা কর্নার বেস কাজ করতেছে। আর যেটা আপনার ডিস্টর্ট, এটা আপনি অনেকটা ভিতরের দিকেও নিয়ে আসা যায়। এই যে দেখেন আমি এটা ভিতরের দিকেও নিয়ে আসলাম। তাহলে স্কিউ যেটা আছে এটা আপনার ভিতরের দিকে নিয়ে আসা যায় না, শুধুমাত্র আপনার আপ ডাউন এইভাবে কর্নারগুলোর ক্ষেত্রেই কাজ করবে। আর যেটা আপনার ডিস্টর্ট আছে এটা আপনার এভাবে ভিতরের দিকেও নিয়ে আসা সম্ভব, ভিতরের দিকেও নিয়ে আসা সম্ভব। কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন, ডিস্টর্ট, এটাও কর্নার নিয়ে কাজ করে, তবে এটা ভিতরের দিকেও মুভ করা যায়, এই যে ভিতরের দিকে নিয়ে আসছি। কিন্তু স্কিউর ক্ষেত্রে আবার কন্ট্রোল টি দিলাম, এটা আপনি স্কিউ করেন চাইলেও এটা এদের ভিতরের দিকে আনা যাচ্ছে না, শুধুমাত্র ওই বরাবরই কাজ করতেছে, ওই লাইন বরাবরই কাজ করে এইভাবেই। আরেকটা বিষয়, আপনি ডিস্টর্টটা শর্টকাটে কাজ করতে পারেন। এটা কিভাবে? কন্ট্রোল টি থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল টি করার পর আপনি যদি কন্ট্রোল বাটন চাপেন তাহলে আপনার এটা ডিস্টর্টটা কাজ করে, এই যে ডিস্টর্ট, এটা অ্যাক্টিভ হয়ে যায়। আপনি যদি এখান থেকে ডিস্টর্ট নাও করেন, আপনি যদি কন্ট্রোল চেপে এভাবে ছোট বড় করেন তাও এটা ডিস্টর্ট হিসেবে আপনি এটা চেঞ্জিংটা আনতে পারবেন, ডিস্টর্ট হিসেবে চেঞ্জিংটা আনা যেতে পারে। এরপর আসি ওয়ার্প। ওয়ার্প বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ইমেজকে একটা পয়েন্টার বেস কাজ করে, প্রত্যেকটা ইমেজ পয়েন্টার বেস কাজ করে। ঠিক উপরে যে আইকনটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ার্পের আইকন। ওয়ার্পটা মোটামুটি একটা ইমেজ চেঞ্জিং এ অনেক ভালোই ব্যবহার হয়, এই জন্য এটা উপরেও দিয়েছে। এখান থেকে ক্লিক করলেও ওয়ার্পের কাজ করে, কিংবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে ওয়ার্প, এটা আর এই আইকনটা একই কাজ। ওয়ার্পে ক্লিক করলাম, দেখেন ইমেজের মধ্যে কয়েকটা পয়েন্টার চলে আসছে। এই পয়েন্টার অনুযায়ী ইমেজটাকে আপনি সরাসরি মডিফাই করতে পারেন। যেমন এটা পতাকার মতো করা যাচ্ছে, এখান থেকে আমি এ পাশে আরেকটা রাখলাম পতাকার মতো, বা সিম্পল ভাবে আপনি এটাকে মডিফাই করতে পারবেন, বা পয়েন্টারগুলোকে ধরে ধরে মডিফাই করা যেতে পারে ওয়ার্পের মাধ্যমে। ওয়ার্পের আরো একটা কাজ আছে, দেখেন এখানে কন্ট্রোল টি চেপে আমি যখনই
কন্ট্রোল টি চেপে যখনই ওয়ার্পে আসতেছি, যে ওয়ার্পে ক্লিক করার পর এখানে সামনের দিকে কিছু অপশন চলে আসতেছে। এটা হচ্ছে পূর্বে থেকে কিছু অপশন মডিফাই করে, যেমন আমরা একটু আগে ফ্ল্যাগ তৈরি করলাম, এখান থেকে যদি আপনি ফ্ল্যাগ তৈরি করেন সরাসরি এই ইমেজটা ফ্ল্যাগের স্টাইলে নিয়ে নেবে, যেমনটা ফ্ল্যাগ হয় সেই হিসাবে এটা ফ্ল্যাগ হিসাবে চলে আসবে। আপনি যদি এটা কম বাঁকাইতে চান, দেখেন এখানে ব্যান্ড নামে একটা অপশন আছে, এটা কমাই দেন, এটা আপনার কম বাঁকবে। মনে হচ্ছে আমি আরো কম বাঁকাবো, সে কম বাঁকতেছে, এটা আমি 15% রাখলাম, তাহলে হালকা একটু বাঁকা হইলো। এটা আপনার ইমেজও হতে পারে, যে কোনো একটা বাংলাদেশে একটা ফ্লাইং যে আছে ফ্লাইং পতাকার ক্ষেত্রে ওইটাও আপনারা ট্রাই করতে পারেন। নিলাম, এটার কালারটা আমি গ্রিন রাখতেছি, আর একটু ডার্ক গ্রিন রাখলাম। এটাকে ধরে আমি এখন বাঁকাইতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল টি থেকে এখান থেকে ওয়ার্প, আপনি চাইলে নিচ থেকেও বাঁকাইতে পারেন, কিংবা এখান থেকে পূর্বে থেকে কিছু সেটআপ করে দেওয়া আছে। যেমন ফ্ল্যাগে ক্লিক করলাম, এটা অনেক বেশি বাঁকা হয়ে গেছে, এখানে ব্ল্যান্ড থেকে আপনি এটা কমিয়েও নিতে পারেন, তাহলে এটাকে আমার হালকা একটু বাঁকা হয়ে গেল। তাহলে কোনো কিছুকে আপনি শেপকে বা কোনো কিছুকে এভাবে আপনি বাঁকাইতে পারবেন, এটা গেল বাঁকানোর জন্য। এছাড়াও এখানে আপনার আরো অনেকগুলো শেপ আছে যেটার মাধ্যমে আপনি অনেকগুলো ডিজাইনে বাঁকাইতে পারবেন। ওয়ার্পে আসলাম, যেমন এখানে একটা অপশন আছে ওয়েব, তাহলে হচ্ছে কম্পন, একটা কম্পন সৃষ্টি করার দিক থেকে। তারপরে যদি আমি ফিশে ক্লিক করি তাহলে একটা মাছের মতো চলে আসতেছে। হরিজন্টাল আপনি যদি সামনের দিকে কমাইতে চান তাহলে সামনের দিকে কমে যাবে, পিছনের দিকে বেড়ে যাবে। এইভাবে আপনি এটা অপশনগুলো করে, ব্যান্ডটা হচ্ছে বাঁকানোর ক্ষেত্রে, এটা অপশনগুলো আপনি চেঞ্জিং করে করে দেখতে পারেন। তাহলে ওয়ার্পটা হচ্ছে বাঁকানোর জন্য অনেকগুলো অপশন আছে, আপনারা এটা যে কোনো অপশনগুলো একটা একটা করে চেক করে দেখতে পারেন যে কোনটা কিভাবে আপনার কাজ করতেছে, এই দিক থেকে এটা দেখতে পারেন। এবার আসি তারপরেরটাতে। তারপরে নিচে যেটা আছে যে রোটেট। রোটেট বলতে আপনি এই যে এইভাবেও রোটেট করতে পারতেছেন, কিন্তু এখানে নির্দিষ্ট একেবারেই রোটেট দেওয়া হয়েছে। কেমন, একটা অন্য একটা ইমেজ নিয়ে আসি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। প্লেস, এটাকে নিয়ে আসলাম, একটু ছোট করলাম, কন্ট্রোল টি থেকে রাইট বাটন ক্লিক করে রোটেট। তারপরে এই ইমেজটা ঠিক 180 ডিগ্রি বরাবর একবারে ঘুরে যাবে, একবারে উল্টে যাচ্ছে, একবারে 180 ডিগ্রি বরাবর ঘুরে গেল। আর যদি ক্লক ওয়াইজ দেন, ক্লক ওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটা বরাবর ঘুরবে, ঘড়ির কাঁটা বরাবর, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরবে। আর ক্লক কাউন্টার ক্লক ওয়াইজ দিলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে আমি যে ক্লক ওয়াইজ দিই তাহলে এই ইমেজটা দেখেন ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরতেছে। আর যদি এপাশে দিই 90 ডিগ্রি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা হচ্ছে আপনার এখান থেকে সরাসরি রোটেট করার জন্য। যদি আপনি এভাবে রোটেট করতে পারবেন, এভাবেও আপনার সরাসরি 90 ডিগ্রি 180 ডিগ্রি এগুলো একটু বেশি ব্যবহার হয়, এই জন্য এটা এভাবে রাখা হয়েছে। আর ফ্লিপ হরিজন্টাল আর ভার্টিক্যাল এই জিনিসটা কি, দেখুন রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, হরিজন্টালটা কি করবে, বলটা এপাশে নিয়ে আসবে, মানুষ চেঞ্জ করে ফেলবে, অর্থাৎ ছবিটাকে উল্টাই ফেলবে। রাইট বাটন ক্লিক করলাম, ফ্লিপ হরিজন্টাল, দেখেন বলটা এপাশে মানুষটা এপাশে, জাস্ট ইমেজটাকে কি করে ফেলতেছে, উল্টাই ফেলতেছে। এখন যদি এমনটা হতে পারে ইনি গোল বারে গোল দিচ্ছেন ধরে নিলাম আমরা, কিন্তু গোল বারটা হচ্ছে এপাশে, তাহলে এই ইমেজটাকে আমি ধরলাম কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তাহলে কি হলো, ইমেজটা আমার ঘুরে গেল। এভাবে যে কোনো ইমেজ বা শেপকে আপনি উল্টানোর ক্ষেত্রে ফ্লিপ হরিজন্টাল ব্যবহার করতে পারেন, অর্থাৎ হরিজন্টাল বরাবর এটা ঘুরবে, আর ভার্টিক্যাল বরাবর হচ্ছে একেবারে ইমেজটা উল্টে যাবে, কেন ভার্টিক্যাল হচ্ছে উপর নিচে, তাহলে উপর নিচে ইমেজটা উল্টে যাবে। ফ্লিপ ভার্টিক্যাল দিলে এটা আপনার এই যে উপর নিচে উল্টে গেল। এইভাবেই ট্রান্সপারেন্টের কাজটা করা হয় থাকে। ট্রান্সফর্ম হচ্ছে এটাই ডিটেলস, তাছাড়া আর এখানে কিছু নেই। করলেও আপনি এই যে এখান থেকেও ট্রান্সফর্ম থেকে ওই একই কাজগুলো করতে পারেন। আচ্ছা, এবার ট্রান্সফর্ম নিয়ে আমরা কিছু, ট্রান্সফর্ম নিয়ে কারো প্রশ্ন থাকলে করতে পারেন। এবার ট্রান্সফর্ম নিয়ে সরাসরি কিছু কাজ করি, কিছু ফ্রেমের দিক থেকে আমি একটা কাজ করি। যেমন এটা ডিলিট করলাম। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। যদি কোনো ছবি, এই ছবিটা তো পুরো 90 ডিগ্রি বরাবর আছে, কিন্তু যদি মনে করেন কোনো ছবি 5 ডিগ্রি বা 10 ডিগ্রি বরাবর একটু অ্যাঙ্গেল আছে, তো সেটা পুরোপুরি হরিজন্টাল বা ভার্টিক্যাল করার জন্য কি করা যেতে ঠিক পারে? আছে, দেখেন এখানে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি, আমি ধরেন এই ইমেজটা নিয়ে আসলাম, এটা কি আপনার পূর্বে থেকে কিন্তু ঘোরানো থাকবে না, ফটোশপে যখন প্লেস করবেন এটা এভাবেই আপনার সোজাসুজিভাবে আসবে। এখন আপনি যদি হরিজন্টাল, তাহলে এখানে ডিগ্রি ক্ষেত্রে লিখে দেন, যদি আপনার 5 ডিগ্রি ধরে নিলাম আমার এটা একটু ঘোরানো আছে, এইভাবে ঘোরানো আছে, তাহলে আপনি এটা কন্ট্রোল টি দিয়ে এখানে লিখেও কাজটা করতে পারতেছেন। এখানে আমি 0 ডিগ্রি দিয়ে দিলাম, ঠিকঠাক হয়ে গেল। ডিগ্রি লিখে 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 কাজটা করতে পারবেন। ওকে ওকে, এবার আমি এটা নিয়ে এবার সরাসরি কিছু কাজ করি। যেমন আমি এখান থেকে কিছু ফ্রেম ডাউনলোড করছি, ফটো ফ্রেম লিখে সার্চ করলেই আপনার ইউটিউবে কিছু ফ্রেম চলে আসবে। যেমন এখান থেকে প্রথমে এই ফ্রেমটা দেখাই। যেমন এখানে আমি একটা ফ্রেম সরাসরি ওপেন করছি, প্লেস কিন্তু করিনি, সরাসরি একটা ফ্রেম ওপেন করছি।
এটার মধ্যে আপনি যে কোনো একটা ছবি ফ্রেমের মধ্যে বসাইতে পারেন ঠিক এটার রেশিও অনুযায়ী। তাহলে আমি এখান থেকে ফাইল থেকে প্লেস করলাম, প্লেস করার পর এই ইমেজটা নিয়ে আসতেছি, এটা আমি ছোট করলাম তুলনামূলক। এবার আপনি চাইলে কন্ট্রোল থেকে ডিস্টোর্টও করতে পারেন, কিংবা কন্ট্রোল চেপেও কাজটা করা যেতে পারে। কন্ট্রোল চেপে এই পয়েন্টারটা এই যে এখানে রাখলাম, ঠিক এখানে জুম করে এই পয়েন্টারটা এই জায়গায় রাখলাম, আবার সেম এখান থেকে জুম করে এই কর্নারটা এই জায়গায় জুম করে দেখি যেন পারফেক্ট ভাবে মিলে যায়। আর এই পাশের এই কর্নারটা এখানে, এটাও আমি যেন পারফেক্ট ভাবে মিলে যায়। এটা যদি এখন আমি ওকে করি, উপরের দিকে ঠিকঠাক আছে কিনা চেক করে নিই, এটা যদি এখন ওকে করি, এটা এখন দেখেন, তাহলে এখন কি মনে হচ্ছে যে দেয়ালের মধ্যেই এই ইমেজটা আমার ফ্রেম আকারে ছিল। তাহলে আমরা কিভাবে করলাম, এটা ট্রান্সফর্মের মাধ্যমে করছি। ঠিক সিমিলার আপনারা অনেকগুলা ইমেজ যেটা আছে, আরো দুটো আমি ফ্রেম ওপেন করি, এটা আর এটা, যেমন এটার ক্ষেত্রে আপনারা সিমিলার একইভাবে আজকে হোমওয়ার্ক হিসেবে এই দিকে ট্রান্সফর্মের বিষয়টা আপনারা করতে পারেন, যে গুগল থেকে কয়েকটা ইমেজ ডাউনলোড করবেন, তারপর এটা ফ্রেমগুলো বসাবেন। ঠিক এটার ক্ষেত্রেও যেমন এটা লক্ষ্য রাখবেন যে ইমেজটা আমার লম্বাটে টাইপের, ঠিক এটা লম্বাটে টাইপের নেবেন, যেটা স্কোয়ার টাইপের সেখানে আপনি স্কোয়ার টাইপের ইমেজগুলো নেন, না হলে ইমেজের রেশিওটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা তো আমি দুই একটা ইমেজ করতেছি, প্লেস এমবোর্ড করলাম, এখান থেকে যেটা স্কোয়ার টাইপের ইমেজ সেটাকে আমরা সিলেক্ট করব, যেটা লম্বাটে টাইপের সেটা লম্বাটে টাইপের ক্ষেত্রে স্কোয়ার টাইপের ইমেজের মধ্যে, আচ্ছা এটা আছে, এটাকে নিলাম, ঠিক এটাকে আমি আপাতত ছোট করতেছি, এর কাছে নিয়ে আসলাম। তাহলে কন্ট্রোল চেপেও কাজটা করা যায়, এখান থেকে ডিস্টর্ট করে করা যায়। আমি কন্ট্রোল চেপেই করতেছি, এটা দিয়ে দ্রুত হচ্ছে। এখান থেকে এটা মিলাইলাম এই পাশে, এই পাশ থেকে এটা ফ্রেমের মধ্যে, ও ঘুরে গেছে একটু, এখান থেকে এই ফ্রেম বা এখান থেকে এই কর্নার বেস আপনি একটু জুম করে কাজটা করবেন, নাহলে কিছু অংশ দেখবেন যে ছেড়ে গেছে, এমনটা হতে পারে। নিলাম, ওকে করলাম। তাহলে এখন যে ইমেজটা আসতেছে মনে হচ্ছে এটা দেয়ালের মধ্যে ছবিটা লাগানো আছে, ঠিক এমন একটা ফিল আসতেছে। ঠিক সিমিলার এই ইমেজটাতে কি আপনারা করতে পারবেন, যেমন পিছনের ইমেজটাতেও অ্যাড করতে পারবেন কি? মনে হচ্ছে কি এটা কঠিন, যেমন সামনেরটা না হয় করলাম, পিছনেরটা যে ঢাকা আছে এটা কিভাবে করা যেতে পারে? কারো কোনো আইডিয়া আসতেছে কি আমরা যতটুকু শিখছি? এটা লেয়ার মাস্ক দিয়েও করা যাবে, ক্লিপিং মাস্ক দিয়েও করা যাবে। এই ইমেজটা আমি আপনাদের করে দেখাচ্ছি না, এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা কালকে ইমেজটা করবেন। এই যে 2100 আপলোড করতেছি ডকুমেন্ট আকারে, এটার সাথে আপনারা আরো তুলনামূলক কঠিন বা বাঁকানো যে ইমেজগুলো আছে সেটা নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি না, এই কারণে ফেসবুকে কোয়ালিটি নষ্ট হয়ে যায় ইমেজের। 21 এ দিলাম, আর একটা হচ্ছে 16, দুই গ্রুপে এটা দিলাম। আপনার পিছন থেকে যেন, এখান থেকে যেন মনে হয় যে ফ্রেম কোনো ছবি এখানেই বসানো হয়েছে, এভাবে আপনারা এখান থেকে এটা এই ইমেজটা করবেন, যেন বিশেষ করে পিছনের ইমেজটা যেমন এটা ঢেকে গেছে মনে হয় যেন এখান থেকে আসে। এটা আপনারা লেয়ার মাস্ক বা ক্লিপিং মাস্ক দুটাই ব্যবহার করতে পারবেন, যেটা ভালো হয় সেক্ষেত্রে আপনারা সেটা ব্যবহার করবেন। ঠিক এই ইমেজের ক্ষেত্রে গুগল থেকে জাস্ট ফ্রেম লিখে সার্চ করবেন, অনেক ফ্রেম পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন যেগুলো বাঁকানো সাইড থেকে এই ধরনের ফ্রেমগুলো, তাহলে আমাদের রিয়েল বা ডিস্টর্ট এই বিষয়গুলো আপনার ব্যবহার হবে। ট্রান্সফর্ম টুল সম্পর্কে আমাকে কেউ থাকলে প্রশ্ন করতে পারেন, নাহলে আমি পরের টপিকে যাচ্ছি। এখানে পরের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স, আরেকটা হচ্ছে কিস ইন এভরি টুল, শিফট অল্টার অ্যান্ড কন্ট্রোল। শিফট অল্টার অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ আমাদের শিফট অল্টার এবং কন্ট্রোল কিসের জন্য বা কি জন্য ব্যবহার হয়। আমরা যখন দেখেন কাজ যে করতেছি, কোনোবারে শিফট ব্যবহার করতেছি, কোনোবারে অল্টার চাপতেছি, কোনোবারে কন্ট্রোল চাপতেছে, বা এই তিনটা কিবোর্ড থেকে কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক এক সময় আমরা এক একটা কি চাপতেছি, তবে মেইনলি এইগুলো কাজ করার জন্য কোন যে কিগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো আমরা একটু ডিটেলসে আসি। মেইনলি যে কিগুলো ব্যবহার করা হয়ে থাকে, আমি পুরো একটা নতুন পেজ নিচ্ছি, 1080 নিলাম। আমি একটা ভালো বোঝানোর জন্য একটা কালার, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতেছি। এটা আপনাদের আপাতত না বুঝলেও হবে, এটা খুব শীঘ্রই এই বিষয়ে আমরা ক্লাসে আসবো। জাস্ট একটু ভালো দেখানোর জন্য এটা আমি নিচ্ছি। আচ্ছা লিনিয়ারে থাক, বোঝানোর জন্য ব্লু কালারটা পারফেক্ট না,
আচ্ছা এটাই থাক। বোঝানোর জন্য একটা জাস্ট ছোট্ট একটা ইমেজ নিয়ে আসতেছি, আমি প্লেস করতেছি। এখান থেকে এই পয়েন্টারটা আমি প্লেস করলাম, দেখেন এখান থেকে এই পয়েন্টারটা প্লেস করলাম, আমরা আনা জানি। দেখেন এটা হচ্ছে শিফট অল্টার এবং কন্ট্রোল কিভাবে কাজ করে ওই বিষয়টা এখানে বলা হয়েছে। আমাদের এখান থেকে কেউ কি ম্যাক ব্যবহার করে, ম্যাক পিসি না সবাই উইন্ডোজ? যদি কেউ ম্যাক বা ভবিষ্যতে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে আপনাদের ম্যাক পিসির ক্ষেত্রে কমান্ড নামে একটা বাটন পাবেন, সেক্ষেত্রে আপনাকে সেই বাটনটাই চাপতে হবে কন্ট্রোলের জায়গায়। ওখানে প্যাকের ক্ষেত্রে সাধারণত কন্ট্রোল বাটন থাকে না যদি কেউ ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেক্ষেত্রে। তাহলে প্রথমত আমি শিফটের কাজটা আসি। দেখেন এটা আমার জাস্ট একটা জিনিস, আমি চাইলে এটা মুভ করে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারতেছি, চাইলে নিচের দিকে উপরের দিকে যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারতেছি। আরেকটু ছোট করে নিই, এটাকে আমি যখন যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারতেছি। কিন্তু আপনি যদি পারফেক্ট ভাবে এটা ডানে নিয়ে যেতে চান বা বামে নিয়ে যেতে চান, কিন্তু পারফেক্ট ভাবে যাচ্ছে না, কেননা আপনার হাত থেকে একটু না একটু নিচের দিকে বা উপরের দিকে চলে আসতেছেই। পারফেক্ট ভাবে নিয়ে যেতে চাইলে আমরা পারফেক্ট ভাবে নিচের দিকে বা উপরের দিকে কিন্তু নিয়ে যেতে পারতেছি না, উপরের দিকে বা নিচের দিকে পারফেক্ট ভাবে নিয়ে যেতে পারতেছি না। এই পারফেক্ট ভাবে এই শেপকে বলেন বা ইমেজকে বলেন, যে কোনো জিনিসকে পারফেক্ট ভাবে নিয়ে যাওয়ার জন্য আপনাকে শিফট বাটন যদি চাপেন, দেখেন আমি কিবোর্ড থেকে শিফট চাপছি, এই অবস্থায় আমি হরিজন্টাল বরাবর যাচ্ছি। এখন দেখেন এটা একেবারে পারফেক্ট ভাবে সমান ভাবে যাচ্ছে। আমি যদি উপরে উঠাতে চাই, দেখেন মাউসটা আমি চেষ্টা করতেছি উপরের দিকে উঠাইতে, মাউসটা একেবারে উপরে নিয়ে গেছি, তাও কিন্তু উপরে যাচ্ছে না। নিচের দিকে নিয়ে যাচ্ছি, তাও নিচের দিকে যাচ্ছে না। যত উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছি, চান্স কিন্তু হতেছে না। শুধুমাত্র আমার হরিজন্টাল বরাবরই কিন্তু এটা সরতেছে একেবারেই সমান ভাবে, একটু উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। এটা হচ্ছে কি কারণে? শিফট চাপছি এই জন্য। ঠিক সিমিলার, আমি এটা ধরার পরে যদি শিফট চেপে একবার উপর নিচে যাই, তাহলে এটা উপর নিচ ছাড়া ডানেও যাবে না বামেও যাবে না, শুধুমাত্র উপর নিচের মাধ্যমে মুভ হবে, শুধুমাত্র উপর নিচ থেকে এটা মুভ হবে। এটা হচ্ছে শিফটের কাজ। এটা আমি এখানে সাইডে রাখলাম, এটা এখানে রাখলাম। রাখার পর এটাকে এবার আমি শিফট চাপতেছি না, কিবোর্ড থেকে অল্টার চাপতেছি। অল্টার চেপে এটাকে আমি এই যে সামনে রেখে দিলাম, দেখেন অল্টার চেপে এটাকে আমি সামনে রাখলাম। তার মানে শিফট আমাদের কি করতেছে, একটা সমানভাবে আমাদের এটা হরিজন্টাল বরাবর বা ভার্টিক্যাল বরাবর বলেন, সমানভাবে সেটাকে মুভ করতেছে। যদি আমি শিফট ছাড়া অল্টার চাপি তাহলে কি কাজ করতেছে, অল্টার কি করে এক একটা অবজেক্টে কপি করতেছে, ঠিক একটা অবজেক্টে আমার কপি করতেছে। দেখেন এখান থেকে একটা অবজেক্ট বা একটা অবজেক্ট কপি করছে। এবার আসি কন্ট্রোল কি কাজ করে। যেমন এখানে দেখেন অনেকগুলা লেয়ার বা তিনটা লেয়ার এখানে পাশাপাশি আছে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। আমরা যদি সব লেয়ার সিলেক্টের ক্ষেত্রে সাধারণত কি করি, এখান থেকে এভাবে সিলেক্ট করি, কিন্তু আপনার এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে বা নির্দিষ্ট কিছু লেয়ার সিলেক্ট করতে আছে, সেক্ষেত্রে এখানে লেয়ার ছাড়াও সরাসরি আর্টবোর্ড থেকেও সিলেক্ট করা যায়। সেটা কিভাবে? কন্ট্রোলের মাধ্যমে। সেটা হচ্ছে কন্ট্রোলের মাধ্যমে। আচ্ছা এখান থেকে অটো সিলেক্ট অন রাখতে হবে, হয়তো একটু ওয়েট করেন। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। দেখেন পুরো পেজের মধ্যে আমি কন্ট্রোল চেপে এটাকে সিলেকশন করতে পারি, লেয়ার থেকে সিলেকশন করতেছি না। আর্টবোর্ডের বাইরে থেকে বা পেজের বাইরে থেকে আমি কন্ট্রোল চেপে এটাকে সিলেকশন করতেছি, কন্ট্রোল চেপে একটু শুধু। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। এখানে অটো সিলেক্টটা রাখবেন না, অটো সিলেক্টটা মার্কটা তুলে দিবেন। অটো সিলেক্ট রাখলে সমস্যা হচ্ছে, নিচ্ছে না। কন্ট্রোল চেপে যখন এইভাবে সিলেক্ট করছে, দেখেন এই কয়েকটা শেপ একসাথে দেখেন সব লেয়ারগুলো সিলেক্ট হচ্ছে। আমি চাইলে এখান থেকে মুভ এখন করতে পারতেছি, যেখানে ইচ্ছা এখান থেকে মুভটা করতে পারতেছি। তাহলে আমাদের কন্ট্রোল কি কাজ করতেছে, সবগুলোকে সিলেক্ট করার জন্য ব্যবহার করতেছে। শিফট কি কাজ করতেছে, পারফেক্ট ভাবে মুভ করার জন্য। ঠিক সিমিলার, এবার আমি কিবোর্ড থেকে অল্টার চাপতেছি, অল্টার চাপলে দেখেন এটা কপি হচ্ছে, কিন্তু তার সাথে শিফট বাটনও চাপতেছি, আমি সাইডে নিয়ে যেতে পারতেছি। কিন্তু শিফট বাটন চাপলে আপনি কিন্তু আর এটা চাইলেও আপনি আর সাইডে নিয়ে যেতে পারবেন না, সাইডে নিয়ে যাচ্ছে না, পারফেক্ট ভাবে ঠিক আপনার সমানভাবে উপরের দিকে নিয়ে যাবে, এটা যতটুকু প্রয়োজন ততটুকুই। আবার আমি এটা অল্টার চেপে এবং শিফট বাটন চেপে উপরের দিকে নিয়ে যাচ্ছি, চাইলেও আমি ডানে বামে আর নিয়ে যেতে পারতেছি না শিফট বাটন চাপার কারণে। দেখেন অল্টার এবং শিফট বাটন একসাথেই চাপছি আমি। তাহলে অল্টার এবং শিফট বাটন কিভাবে করে, আপনার পারফেক্ট রেশিও অনুযায়ী বা মিডিল বরাবর ক্ষেত্রে এটা কাজ করে। এটা আরেকটু উপরে রাখলাম, আচ্ছা একটু নিচে রাখি, আচ্ছা যাই হোক একটু নিচে রাখলাম। তাহলে অল্টার এবং শিফট বাটন একসাথে চাপলে এটা কাজ করে। এবার আরো একটা বিষয় আসি,
দেখেন ধরে নেন এখান থেকে আমার তো এখন অনেকগুলো লেয়ার হয়ে গেছে, লেয়ারগুলো একটু ছোট করে দিই। দেখেন এখানে তো আমার অনেকগুলো লেয়ার হয়ে গেছে, কিংবা এখানে আমার আরো অনেকগুলো লেয়ার থাকতে পারে। এখন যদি আপনাকে বলি আমার এই মিডিলের লেয়ার কোনটা, দ্রুত কি বলতে পারবেন আমার এখানকার মিডিলের লেয়ার কোনটা? এটা কিন্তু বলা যাচ্ছে না, এখান থেকে খুঁজলাম বা এটা হয় না এটা হয়, এভাবে খুঁজে খুঁজে আই বাটন অন করে তার মানে এটা হয়, এভাবে আই বাটন অন করে করে আমাকে বুঝতে হচ্ছে। আপনি যদি দ্রুত লেয়ার খুঁজতে চান কোনটা হয়, তাহলে এখান থেকে জাস্ট কন্ট্রোল চেপে একটা ক্লিক দেন, তাহলে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি জানতে চাই এই কোণের লেয়ার কোনটা, কন্ট্রোল চেপে এইটার মধ্যে একটা ক্লিক দেন, তাহলে এই লেয়ার হচ্ছে এটা। দ্রুত লেয়ার খুঁজে পাওয়ার জন্য কোনটা কোন অবজেক্ট জাস্ট কন্ট্রোল চেপে এটাতে একটা ক্লিক দিলেই আপনার সেই লেয়ারটা সিলেক্ট হবে, যেটা যে লেয়ারে আছে সেটা অবজেক্টের মধ্যে ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। কিংবা এখান থেকে অটো সিলেক্ট করেও আপনি এটা সরাসরি লেয়ার সিলেক্ট করতে পারেন। যেমন এখানে ক্লিক করতেছি, এই যে এটা সিলেক্ট হয়ে গেছে, এটা ক্লিক করতেছি, এটা সিলেক্ট হয়েছে। এই অটো সিলেক্ট করেও করতে পারেন, সেক্ষেত্রে কন্ট্রোল চাপতে হবে না। আর এখান থেকে করতে হলে অবশ্যই আপনাকে কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে। যখন কন্ট্রোল চাপবেন তখনই এই অপশনটা এইভাবে এখান থেকে শো করাচ্ছে। এবার ধরেন আমার একাধিক অবজেক্ট সিলেক্ট করার প্রয়োজন পড়ছে, একাধিক অবজেক্ট অর্থাৎ একের অধিক। আমরা এতক্ষণ ধরে একটা করে সিলেক্ট করছিলাম, আমার এখন প্রয়োজন পড়ছে যে এখান থেকে এই যে এই মিডিলের উপরেরটা আর এটা আমি ডিলিট করব। ঠিক সিমিলার আমাকে লেয়ার খুঁজে খুঁজে বের করে এখানে সিলেক্ট করতে হবে কোনটা হয়, যে এটার একটা হয়, মিডিল কোনটা হয়, এটা হয়। এই দুটো এইভাবে কন্ট্রোল সে সিলেক্ট করে তারপর ডিলিট করতে হচ্ছে। কিন্তু এই কাজটা এইভাবে আপনাকে অনেকগুলো লেয়ার হলে বারবার খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই। আপনি কন্ট্রোল চেপে এটাতে একটা ক্লিক দেন, শিফট চেপে এটাতে একটা ক্লিক দেন, তাহলে এখান থেকে আপনার অটোমেটিক্যালি লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনাকে আলাদাভাবে লেয়ার কিন্তু খুঁজতে হচ্ছে না। এটাই বলা হচ্ছে আপনার যে কন্ট্রোল কি, কন্ট্রোল অল্টার শিফট কোনটা কি কোনভাবে কাজ করে। এটাই কি আপনার এই কিস ইন এভরি টুল, শিফট অল্টার অ্যান্ড কন্ট্রোল প্রত্যেকটা টুলের ক্ষেত্রেই আপনার কিভাবে ব্যবহার করা হয় থাকে, এটা কি বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে বা এই যে বিষয়টা দেখাইলাম এখান থেকে আমরা কি কি জানতে পারলাম সেটা আমি একটু রিভিউ করি। প্রথমত হচ্ছে শিফট। কেউ বলতে পারবেন শুধুমাত্র শিফট বাটন চাপলে কি কাজটা হচ্ছে আমাদের, শুধুমাত্র যদি শিফট বাটন চাপি? হ্যাঁ, পারফেক্ট ভাবে এটা আমাদের মুভ হয়, বা ডানে বামে বা হরিজন্টাল ভার্টিক্যাল। থ্যাংক ইউ। আরেকজন অন্য কেউ বলেন তাহলে অল্টার চেপে যদি আমরা মুভ করি তাহলে কি হচ্ছে? অল্টার চেপে মুভ করলে কপি হয়। হ্যাঁ, অল্টার চেপে মুভ করলে কপি হবে। যদি কন্ট্রোল চেপে কাজ করি তাহলে সেটা সিলেকশন হবে। একইভাবে কন্ট্রোল এবং শিফট চেপে যদি একসঙ্গে কাজ করি, একটা একটা করে ক্লিক করে কাজ করে সিলেক্ট হবে, এবং কন্ট্রোল শিফট ধরে যদি আপনি কাজ করেন তাহলে একটা একটা করে এটাও সিলেক্ট হলো, এটাও সিলেক্ট হলো। এভাবে আপনি একসঙ্গে দুটাকে বা এটাকে আলাদাভাবে মুভ করা বা একসঙ্গে এটা কাজটা করতে পারবেন। এটা হচ্ছে এতটুকুই কাজ। তাহলে আপনাদের হোমওয়ার্ক হিসাবে আজকে তেমন বেশি কিছু থাকতেছে না। যে ইমেজটা আমি দিছি সেই ইমেজটাতে আপনারা ইমেজ বসাবেন, অর্থাৎ এখানে ক্লিপিং মাস্ক করে করবেন না, কোনটা থেকে পারফেক্ট হবে আপনি সেটাতে সেভাবে করবেন। ওটা একটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আপনি যে কোনো ইমেজ নিয়ে প্র্যাকটিস করতে পারেন, এটা এতটুকুই, তাছাড়া এটা নাই। এভাবে ফ্রেমের ইমেজ আপনারা কমপক্ষে 3টা করবেন। কেউ যদি পারেন যে বেশি বেশি করতে পারবেন বেশি করেন, তবে মিনিমাম 3টা আপনাদের ওই দিক থেকে হোমওয়ার্ক থাকতেছে। আচ্ছা, এখন আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন যেটা ভিডিওর মধ্যে থাকার প্রয়োজন। আর ক্লাসের টপিক ধরতে গেলে এটাই শেষ। এখন আমি ক্লাসের শেষ পর্যন্ত থাকবো হচ্ছে আপনারা আর কি ক্লাসটা এরকম, আমি 1 ঘন্টার মতো আপনাদের কাজ দেখবো, চেক করবো, এবং 1 ঘন্টা আমি যেগুলো দেখাইলাম সেটা সরাসরি ক্লাসের মধ্যে প্র্যাকটিস করা। সেক্ষেত্রে আপনারা অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে যারা আপনারা চাইলে সরাসরি ক্লাসের মধ্যে প্র্যাকটিস করতে পারেন, কিংবা যাদের মনে হচ্ছে সময় নেই তারা লিফট নিতে পারেন। তাহলে আমি ভিডিওটা সেভ করে দিচ্ছি। ফাহিমুজ্জামান ভাই, আপনি কি এখন রেডি আছেন যে ইমেজটা দেখানোর জন্য? তাহলে ভিডিও রেকর্ডিং। জি জি ভাই, ওকে, জি তাহলে ভাই আছে। ওকে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি। শেয়ার কি হইছে ভাইয়া? শেয়ার হয়নি। দেখেন ডান পাশে লেখা আছে প্রেজেন্ট নাও, ওখানে ক্লিক করার পর ক্লিক অন ইওর এন্টায়ার স্ক্রিন। ওকে, শেয়ার হচ্ছে। থ্যাংক ইউ। জি ভাই, শেয়ার হয়েছে। স্টপ প্রেজেন্টিং না, মিনিমাইজ করেন। স্টপ করলে এটা প্রেজেন্টিংটা স্টপ হয়ে যাবে। মিনিমাইজ করে আপনি আপনার মতো কাজ করেন। এখন ফটোশপে যান।
বা আপনি যে ইমেজগুলো ডাউনলোড করছেন সেগুলো আমাকে দেখান। জি আমি যে আমার ইমেজ স্ক্রিনটা শেয়ার হইছে। জি শেয়ার হয়েছে, আসলে এখানকার ইমেজের ফরম্যাটটা দেখেন, স্ক্রিন শেয়ার হয়েছে আপনার, যে অ্যাপেল এখানে ইমেজের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটার জন্যই আপনার সাপোর্ট করতেছে না। আপনি একটা কাজ করেন, ওটার উপর ক্লোজ করেন, এটা ক্লোজ করেন, আপনি ওটার উপর জি ক্লিক করে ওটার উপর ক্লিক করে রিনেম করেন। এখানে আপনি পিছনের যে সামনে একটা এ দেন, জের সামনে একটা এ দেন, কিংবা পুরাটাই কেটে আপনি এ দেন, পুরাটাই কেটে আপনি এ, এখানে এবার একটা ডট দেন, ডট, এরপরে ডট জি দেন, পুরোটা কেটে আমি হ্যাঁ আচ্ছা, এ ডট জেপিজি করেন, জেপিজি, এবার সেভ দেন বাইরে থেকে, ইয়েস। এবার ফটোশপে ওপেন করেন। ওকে, তাহলে একটু ভাই হইছে। ওকে, এখন ওখানে যে আপনার সমস্যাটা ছিল ওটা হচ্ছে ইমেজের ফরম্যাটটা ঠিক ছিল না। ওকে ঠিক আছে, বাকি জি বার যে কয়েকটা হচ্ছে না ওখানে ওই ফরম্যাটটা করে দিলে হয়ে যাবে। জি থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ভাই, স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। তাহলে আমি ভিডিওটা সেভ করে আপনাদের এখানে আমি স্ক্রিন শেয়ার করি।